রাতে মুবিন অফিস থেকে বাড়ি ফিরতেই তার বউ লুবনা পানির গ্লাস হাতে নিয়ে তৃষ্ণার্ত মুবিনের মুখোমুখি দাঁড়ালো। পানির গ্লাসটা মুবিনের দিকে এগিয়ে দিয়ে লুবনা শুকনো মুখে বলল, নাও তোমার পানি। লুবনার মুখের দিকে তাকিয়ে মুবিন বেশ কৌতূহলী গলায় বলল, কি হয়েছে? মুখটা এমন ভার করে দাঁড়িয়ে আছো কেন? তোমার কাছে একটা জিনিস চাওয়ার ছিল। কি? আমাকে ৩,০০০ টাকা হাওলাত দিতে পারবে? মুবিন বেশ অবাক হয়ে বলল, এত টাকা দিয়ে তুমি কি করবে? একটা দরকার ছিল। কি দরকার? টাকাটা আমার জন্য নয়। তো কার জন্য? বললে তুমি রাগ করবে না তো? বলেই দেখো। লুবনা বেশ কাতর গলায় মুবিনের দিকে তাকিয়ে বলল, লামিয়ার জন্য। ভ্রুযুগল উঁচিয়ে মুবিন বলল, লামিয়ার হঠাৎ এত টাকার প্রয়োজন পড়ল কেন? লামিয়ার কলেজের ফর্ম ফিল আপ চলে এসেছে, তাই। তুমি তো জানোই বাবা মারা যাওয়ার পর লামিয়া কত কষ্ট করে তার পড়ালেখার খরচ চালাচ্ছে। এই মাসে সে এখনও তার টিউশনির টাকাটা পায়নি, তাই আমার কাছে হাওলাত চেয়েছে। আমার কাছে তো এত টাকা নেই, তাই আমি তোমার কাছ থেকে চাইলাম। মাত্র ৩,০০০ টাকাই তো। এই কয়েকটা টাকার জন্য তোমার মুখ এভাবে শুকিয়ে গেল? এত ভীতু কেন তুমি? হ্যাঁ, আমার কাছে সমস্যাটাও শেয়ার করতে এত ভয়? ফ্যালফ্যাল চোখে লুবনা মুবিনের দিকে তাকালো, বলল, আমি তো তোমাকে ভয় পাই না, ভয় তো পাই তোমার মা আর তোমার বোনদের। তুমি যে বিষয়টা স্বাভাবিকভাবে নিবে, তারা কিন্তু সেই বিষয়টা স্বাভাবিকভাবে নিবে না, খারাপ দৃষ্টিতে দেখবে। আমার মা বোনদেরকে এসব বলতে যাব কেন? হ্যাঁ, কথাটা আমাদের দুজনের মধ্যেই থাকবে। এসব নিয়ে চিন্তা করার কিছু নেই। তুমি বরং লামিয়ার বিকাশ নাম্বারটা আমাকে দাও, আমি একটু পরেই টাকাটা ট্রান্সফার করে দিচ্ছি। মিষ্টি হাসল লাবণ্য। আমি সত্যিই খুব লাকি জানো, ভাগ্য করে তোমার মতো একজন স্বামী পেয়েছি, যে সবসময় আমাকে সব ব্যাপারে সাপোর্ট করে। ইস, লাকি বুঝি আমি একাই? আমিও তো লাকি, কারণ তোমার মতো একটা লক্ষ্মী বউ পেয়েছে, যার মন সমুদ্রের মতো বিশাল। লামের বিকাশ নাম্বারে টাকাটা ট্রান্সফার করে দিল মুবিন। এর মধ্যে মুবিনের ছোট বোন সাজিয়া মুবিনের ঘরে এলো তার কলেজের বেতনের টাকার জন্য। এসে দেখল মুবিন লামিয়ার সাথে ফোনে কথা বলছে, টাকাটা লামিয়ার নাম্বারে ঠিকমতো পৌঁছেছে কিনা তা জানার জন্য। ঠিক তখনই পেছনে দাঁড়িয়ে সাজিয়া সব শুনে নিল। তেরে এলো সে ভাইয়ার দিকে। মুবিন ফোনটা কাটতেই সাজিয়া বেশ রাগী গলায় বলল, ফোনে কে ছিল ভাইয়া? কার সাথে কথা বলছিলে তুমি? থতমতো খেয়ে গেল মুবিন। প্রসঙ্গ পাল্টানোর জন্য বলল, তুই হঠাৎ আমার ঘরে? কেন, আশা করনি? আশা করব না কেন? কি কারণে এসেছিস সেটা বল। কলেজের বেতন দিতে হবে, টাকা দাও। মহা মুশকিলে পড়ে গেলেন মুবিন। এই মুহূর্তে তার হাতে কোনো টাকা নেই। বিকাশে যা ৩,০০০ টাকা ছিল তাও শালিকে দিয়ে দিল। চিন্তিত হয়ে মুবিন বলল, টাকাটা তোর কবে লাগবে? কবে আবার? কালই লাগবে। কয়েকদিন পরে হলে হবে না? অমনি সাজিয়া তুখর রেগে গেল, তেজি গলায় বলল, কেন, কাল দিলে কি সমস্যা? তোমার কাছে কি টাকা নেই? ছিল, কিন্তু টাকাটা হঠাৎ কাজে লেগে গেছে। তুমি কি ভেবেছ? হ্যাঁ, আমি কিছু বুঝি না? আমি কিছু শুনিনি? শালির কথাটাই শুধু চিন্তা করলে, তাই না? বোনের দিকটা একটুও ভাবলে না? বিয়ের পর শ্বশুরবাড়িতে বেচা গেছো তুমি? বলে সাজিয়া রাগে গজগজ করতে করতে তার রুম থেকে বের হয়ে গেল। সোজা তার মায়ের ঘরে গেল। খাটে বসে থাকা তার মা সুফিয়া বেগমকে বলল, তোমার ছেলে কি করেছে তুমি জানো? কি করেছে? মাসে মাসে যে তোমার ছেলে ৪০,০০০ টাকা করে বেতন পায়, সে বেতনের টাকা তোমার ছেলে কি করে তুমি হিসাব নিয়েছো কখনো? কি হয়েছে তোর? হঠাৎ এসব প্রশ্ন করছিস কেন তুই? কি হয়নি সেটা বলো। তোমার গুণধর ছেলে যে আমার কলেজের বেতনের টাকা না দিয়ে তার শালির ফর্ম ফিল আপের টাকা দিল, তাও আবার ৩,০০০ টাকা, সেই খবর রাখো তুমি? সব শোনার পরেও সুফিয়া বেগম বেশ স্বাভাবিক আচরণ করলেন। ঠান্ডা মাথায় বললেন, তোর বেতন দেওয়ার লাস্ট ডেট কবে? কালই লাস্ট ডেট, কালকের মধ্যে বেতনটা দিতে হবে। আমার ড্রয়ারে আছে, নিয়ে যা। তুখর খেপে গেল সাজিয়া, বলল, তবুও তুমি চুপ থাকবে মা? তোমার ছেলেকে কিছু বলবে না? সে যে প্রতি মাসে মাসে এতগুলো টাকা তার শ্বশুরবাড়িতে বিলিয়ে দেয়, কিছু বলবে না তাকে? ইস, তুই ভুল ভাবছিস। আমার ছেলে এত টাকা পাবে কোথায় যে তার শ্বশুরবাড়িতে মাসে মাসে টাকা দিবে? ব্যাংকে লোন দিয়ে তো কুল পাচ্ছে না আমার ছেলেটা, আবার শ্বশুরবাড়িতে টাকা দিবে? সুফিয়া বেগমের নরম আচরণে বেশ অবাক হলো সাজিয়া। কৌতূহলী হয়ে বলল, কি ব্যাপার মা, হঠাৎ কি হলো তোমার? তুমি এত স্বাভাবিক আচরণ করছো কেন? আগে তো ছেলেকে এভাবে সাপোর্ট করতে না, আজ হঠাৎ কি হলো? সুফিয়া বেগম হঠাৎ দীর্ঘশ্বাস ছেড়ে বললেন,
সে তুই বুঝবি না, তুই বরং তোর কাজে যা, আমাকে একটু একা থাকতে দে। রেগেমেগে সাজিয়া তার মায়ের ঘর থেকে বের হয়ে গেল। এদিকে মুবিন ভয়ে তার ঘরে পায়চারি করছে। সাজিয়া যে তার নামে তার মায়ের কাছে মহাগেঞ্জাম লাগিয়েছে তা বুঝতে তার বেশি সময় পেতে হলো না। এখন সে অপেক্ষায় আছে কখন তার মা এসে তাকে ধরবে, কথা কাটাকাটি হবে, আবারও সংসারে একটা অশান্তি হবে। লুবনা এসবের কিছুই জানে না। সে সবেমাত্র রান্নাঘর থেকে তরকারি গরম করে ঘরে এলো। ঘরে ঢুকে দেখল মুবিন বেশ পেরেশান হয়ে এদিক ওদিক হাঁটাহাঁটি করছে। মুবিনের এই বেহাল অবস্থা দেখে লুবনা চিন্তিত গলায় মুবিনের দিকে প্রশ্ন ছুড়ল। কি হয়েছে মুবিন? তোমাকে তো উদ্বিগ্ন দেখাচ্ছে কেন? হাঁটা থামিয়ে মুবিন কাট গলায় লুবনাকে বলল, তুমি যে ভয়টা পেয়েছিলে তাই হয়েছে লুবনা। কি হয়েছে মুবিন? লামিয়াকে টাকা দেওয়ার ব্যাপারে সাজিয়া সব জেনে গেছে, এমনকি সে মাকেও সব বলে দিয়েছে। অমনি ভয়ে কাত হয়ে গেল লুবনা। প্রচণ্ড রাগও হলো মুবিনের প্রতি। সে কড়া গলায় মুবিনকে বলল, পেটে কোনো কথাই হজম হয় না তাই না? মা বোনকে গড় করে সব বলে দিলে এখন কি হবে? হ্যাঁ, তারা তো ভাববে তুমি প্রতি মাসেই আমার মা বোনকে টাকা দাও। কথা না বুঝে যাচ্ছ কেন? আমি কেন আমার মা বোনকে এসব বলতে যাব? লামিয়ার সাথে কথা বলছিলাম, সাজিয়া যে হঠাৎ পেছন থেকে এসে সব শুনে নেবে কে জানতো? তুমি অযথা আমাকে দোষারোপ করছো। এখন আর কি, অশান্তি ভোগ করো, সাথে আমাকেও তাদের খোটা শোনাও। বলে লুবনা মাথায় হাত দিয়ে বিছানায় বসে পড়ল। মুবিন নিজেও সিদ্ধান্তহীনতায় ভুগতে লাগল। সাজের কাছ থেকে সব শোনার পর নিশ্চয় তার মা ঘরে মুখ ফুলিয়ে বসে আছে, তাকে কথা শোনানোর জন্য ওত পেতে আছে। এসব ভাবনা চিন্তার মধ্যেই লুবনা হঠাৎ বেশ নরম গলায় মুবিনকে বলল, এখানে দাঁড়িয়ে না থেকে চলো, আমরা বরং মায়ের ঘরে যাই, মায়ের কাছ থেকে ক্ষমা চেয়ে আসি। মুবিনও লুবনাকে সায় জানিয়ে বলল, চলো যাই, আমরা নিজের থেকে ক্ষমা চাইলে হয়তো মা আমাদের ক্ষমা করে দেবেন, অযথা অশান্তি করবেন না। যেই ভাবা সেই কাজ। লুবনা এবং মুবিন অপরাধীর মতো মাথা নুইয়ে সুফিয়া বেগমের ঘরে গেল। গিয়ে দেখল তিনি খাটের উপরে বসে আছেন। অমনি লুবনা কাকুতি মিনতি করে তার শাশুড়িমাকে বলল, মা আপনি রাগ করবেন না প্লিজ, আসলে আমার বোনের টাকাটা খুব দরকার ছিল, তাই আমার বোন টাকাটা মুবিনের থেকে হাওলাত হিসেবে নিয়েছে, কিছুদিন পরেই টাকাটা দিয়ে দিবে। মুবিনও কাতর গলায় বলল, আমিও বোকার মতো তোমাকে না জানিয়ে টাকাটা লামিয়ার কাছে পাঠিয়ে দিয়েছি মা, পারলে আমাকেও মাফ করে দিও। তাছাড়া লামিয়ার টাকাটা হাওলাত হিসেবে নিয়েছে, তাই ভাবলাম তোমাকে না জানালেও চলবে। অমনি মুবিনের কথায় সুফিয়া বেগম বেশ তেতে উঠলেন, বললেন, এই তুই এত ছোট লোক কেন? হ্যাঁ, শালির প্রয়োজনে টাকাটা দিয়েছিস, উপকার করে টাকাটা আবার ফেরতও নিবি? তোর মন মানসিকতা এত নিচু কেন? অমনি হতবাক হয়ে গেল মুবিন এবং লুবনা। কোথায় সুফিয়া বেগম রেগে গিয়ে তাদের দু একটা কটু কথা শুনিয়ে দেবে তা না, বরং কি সুন্দর করে নীতি কথা শোনাচ্ছেন তিনি। লুবনাকে আরও এক দফা অবাক করে দিয়ে সুফিয়া বেগম হেসে হেসে লুবনাকে বললেন, আমি রাগ করিনি মা, বরং এটা দেখে ভালো লাগলো যে তোমরা নিজ থেকে এসেছো আমার কাছে সত্যিটা স্বীকার করতে। আমি এতেই অনেক খুশি হয়েছি মা। আর লামিয়াকে বলে দিও টাকাটা তার দিতে হবে না। দুলাভাই হিসেবে আমার ছেলে তার শালিকে বিপদে আপদে ছোটোখাটো সাহায্য সহযোগিতা করতেই পারে, টাকাটা তাকে দিতে হবে না। সুফিয়া বেগমের সুন্দর ব্যবহার দেখে লুবনার চোখের জল এলো। শাশুড়ির হাত ধরে সে আবেগপ্রবণ হয়ে বলল, বিশ্বাস করুন মা, আমি আমার আপন মাকে যেন আপনার মধ্যে দেখছি। আমি সত্যিই খুব খুশি হয়েছি মা আপনার ব্যবহারে। এবার থেকে আমি আপনার বৌমা নয়, বরং মেয়ে হয়ে দেখাবো। মৃদু হাসলেন সুফিয়া বেগম, বললেন, আমি তো তোমাকে আমার মেয়ে হিসেবেই দেখি মা। যাও, মুবিনকে নিয়ে এবার ঘরে যাও, বেচারাকে লেবুর শরবত দাও, খুব ভয় পেয়ে আছে বেচারা। বলে অট্টহাসিতে ফেটে পড়লেন সুফিয়া বেগম, সাথে লুবনা আর মুবিনও। এসব মন জোরানো দৃশ্য দরজার বাইরে থেকে দাঁড়িয়ে সাজিয়া সব দেখছিল এবং শুনছিল। রাগে তার গা পিত্তি জ্বলে যাচ্ছে। হুট করে তার মায়ের এমন আমূল পরিবর্তন মানতে পারছে না সে। রাতারাতি কি এমন হলো যে তার মা এতটা বদলে গেল? তার চিরশত্রু লুবনাকে এত আপন করে নিল, মেয়ের মর্যাদা দিল। সেদিন রাতে সাজিয়া ভীষণ হিংসাত্মক হয়ে তার ভাবির খাবারে বিষ মিশাতে গেল। তার ঘর থেকে এক প্যাকেট ইঁদুর মারার ঔষধ এনে রান্নাঘরে রাখা ভাবির ভাত তরকারিতে এই ক্ষতিকর ঔষধ মিশিয়ে দিল। তবে শেষ পর্যন্ত তার উদ্দেশ্য সফল হল না। সুফিয়া বেগম এসে তার সমস্ত ষড়যন্ত্র ধরে নিল। রান্নাঘরে ছুটে এসে তিনি সাজিয়াকে তার দিকে ঘুরিয়ে ঠাস করে সাজিয়ার গালে জোরে একটা চর মেরে দিলেন। বললেন, এই কি করছিলি তুই? খাবারে বিষ মিশাচ্ছিলি? কেন করছিলি এসব তুই? কি হয়েছে তোর? গালে হাত দিয়ে সাজিদা বেশ ক্ষুব্ধ হয়ে তার মাকে বলল, তোমার কি হয়েছে আগে সেটা বলো। তুমি কেন অত রাতারাতি পাল্টে গেলে মা? কেন তুমি ভাবির সাথে এত ভালো ব্যবহার করছো? ভালো ব্যবহার কি আর সাধে করছি? মেয়েটা ভালো বলেই তার সাথে ভালো ব্যবহার করছি। মেয়েটা আমার চোখ খুলে দিয়েছে জানিস।
তোর ভাই চেয়েছিল আমাদের এই সম্পত্তির ৭০ ভাগ তার নামে লিখে নিতে, আর বাকি ৩০ ভাগ তোর নামে লিখে দিতে। কিন্তু মেয়েটা দ্বিমত করেছিল, বলেছিল সম্পত্তির ভাগ সমান সমান হবে, কেউ কম বা বেশি না। তোর ভাইয়ের যেমন এই বাড়িতে সমান অধিকার আছে, তেমনি তোরও। এবার ভাবতো কত বড় মন তার। দেশের হারে ১০-এর হারে মেয়েটা শতগুণ ভালো রে মা। তাই আমি চেয়েও সেদিনের পর থেকে মেয়েটাকে আর ঘৃণা করতে পারিনি। তোর মতো তাকেও মেয়ে হিসেবে মেনে নিয়েছি। অবিশ্বাস্য গলায় সাজিয়া বলল, তুমি সত্যি বলছো মা? ভাবি সত্যিই এসব বলেছে? হ্যাঁ রে মা, সত্যিই বলছি। আমি নিজ কানে শুনেছি লুবনা ববিনকে এই কথাগুলো বলছিল। লুবনার প্রতি থাকা সমস্ত রাগক্ষোভ ত্যাগ করল সাজিয়া। বিষযুক্ত খাবারের থালাটা সে বাইরে ছুঁড়ে ফেলে দিল। আবারও নতুন করে খাবার বেড়ে রান্নাঘরে খাবারটা রেখে গেল। খাবার টেবিলে বসে সে সবার প্লেটে ভাত বাড়তে থাকা লুবনার দিকে তাকালো। মৃদু হেসে বলল, ভাবি, তুমিও বরং আমাদের সাথে খেতে বসে যাও। আজ থেকে আমরা সবাই একসাথে বসে খাবো। সাজিয়ার ব্যবহারে খুশি হল লুবনা। সাজিয়ার পাশের চেয়ারটা টেনে সে সবার সাথে খাবার খেতে বসল। সব হিংসা বিদ্বেষ ভুলে সাজিয়া ও সুফিয়া বেগমের মতো লুবনাকে আপন করে নিল।